দর্শক শুভেচ্ছা নেবেন। আপনাদের মধ্যে থেকে আমাকে অনুরোধ করেছেন সব থেকে বেশি পরিমাণ হচ্ছে ব্র্যাক ব্যাংকের টেকনিক্যাল অ্যানালাইসিসটি তুলে ধরার জন্য। মার্কেটের অবস্থা এখন তেমন একটা ভালো না, অর্থাৎ সুবিধাজনক অবস্থানে নেই। টানা পতন হয়েছে কয়েকদিন, আমরা জানি, তো আমরা সেদিকে যাচ্ছি না। ব্র্যাক ব্যাংক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন যে ব্র্যাক ব্যাংক কি করবেন। অনেকে উপরে কিনেছেন, অনেকে হোল্ড করছেন, অনেকে দীর্ঘদিন যাবৎ আশায় আছেন, অনেকে অপেক্ষা করছেন অ্যাডজাস্ট করার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যার কি বলে আর কি, অ্যানালাইসিস কি দিচ্ছে। তো দর্শক, আপনারা এখানে দুটি প্যাটার্ন চার্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আর একটা হচ্ছে টেবিল চার্ট। তো টেবিল চার্টে আমি যদি দেখি, এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখুন সবগুলো সিগন্যাল কিন্তু এখানে উইক দেখাচ্ছে, দুর্বল দেখাচ্ছে, অর্থাৎ এবং স্পষ্টভাবে বলে দিয়েছে যে নো এন্ট্রি, নো নিউ এন্ট্রি, অর্থাৎ এই জায়গাতে কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না। এখন আমি যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে আসি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখা যাচ্ছে যে হায়ার হাই হায়ার লো তৈরি করেছে, তারপরে লোয়ার হাই লোয়ার লো তৈরি করে আস্তে আস্তে সে নিচের দিকে নামার চেষ্টা করছে। এখন নিচের দিকে নামার তো একটা লেভেল থাকে, একটা জায়গা থাকে, তাই না, একটা গন্তব্য থাকে যে সে কোন পর্যন্ত যাবে। তো দেখুন, আমি যদি প্যাটার্নগুলির মধ্যে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, ধূসর রঙের একটা রেখা দেখতে পাচ্ছেন, ট্রেন্ড লাইন। স্টকটি কি করেছে, দীর্ঘদিন যাবৎ এই ট্রেন্ড লাইনকে অনুসরণ করে করে সে চলার চেষ্টা করেছে। দেখুন, আপনারা যদি দেখতে পারেন, যে দেখতে পাচ্ছেন আশা করি, যে এখানে ট্রেন্ড লাইনকে অনুসরণ করার চেষ্টা করেছে। এখানে ট্রেন্ড লাইনকে সে একটা সাপোর্ট জোন হিসেবে ধরেছিল, আপনারা যদি দেখেন। কিন্তু মার্কেটের অবস্থা ভালো না থাকায়, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, তারপরে এক ধরনের প্যানিক, ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে সমস্যা, হ্যাঁ, দেশব্যাপী, এই যে সব প্যানিক, এই প্যানিকের কারণে অনেকে বিক্রি করে তারা সেফ জোনে চলে যাওয়ার চেষ্টা করছেন, যার ফলে মার্কেটটা একটু নিচের দিকে নেমেছে। তারপরে আর একটা বিষয় ছিল যে মার্জিন ইস্যু নিয়ে, মার্জিন লোন ইস্যু নিয়ে কিছু কথাবার্তা চলতেছিল, হ্যাঁ, সেখানেও বিনিয়োগকারীরা কি করেছেন, তারাও স্টক বিক্রি করে দিয়েছেন, যে কি না কি হয়, লাভ হয় না লস হয়, কি সিদ্ধান্ত আসে, হ্যাঁ, ঝুঁকি নিতে চাননি তারা, যার ফলে এখান থেকে শুরু হয় আমাদের মার্কেটের ধস নামা। তো দেখুন, আমি যদি ব্র্যাক ব্যাংকের অ্যানালাইসিসটা বা টেকনিক্যাল চার্টটা দেখি, তাহলে আজকের যে ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলে এখানে দেখাচ্ছে 33% হচ্ছে সেলার, তাহলে কি বাকি অংশটা বায়ার। অর্থাৎ আমি যদি এটাকে সমান সমান করে দিই, যে 30% যদি এখানে সেলার হয়, তাহলে 70% হচ্ছে বায়ার। এটা কিন্তু ফেলে দেওয়া কথা না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনারা যদি দেখেন যে 70% মানুষ এই জায়গায় আজকে স্টকটি কিনেছে, তাহলে স্টকের দাম কি আরও নামবে বা আরও দূরে যাবে, বা এটা কি একদম তলানিতে চলে আসবে? না, এটা হতেই পারে না। আর একটা বিষয় আপনি যদি দেখেন, স্টকটি যখন নামা শুরু করেছে, পতন শুরু হয়েছে স্টকটির, সেই সময় থেকে এখানে যদি দেখেন 50% হচ্ছে সেলার, তাহলে কি 50% বায়ার। ঠিক একইভাবে দেখুন, এখানে যদি 70% আপনি সেলার দেখেন, তাহলে 30% বায়ার। আবার এখানে যদি আপনি 25% কি আছে, সেলার আছে, তাহলে বাকি 75% বায়ার। ঠিক একইভাবে 33%, অর্থাৎ এখানে যদি 30% ধরি আমি, তাহলে 70% কি আছে, বায়ার আছে। একইভাবে দেখুন, এখানে আছে হচ্ছে 25%, মানে বিশাল অঙ্কের। ঠিক একইভাবে এটা তো আলোচনা হয়েছে। এখন এই ধূসর লাইনের যে ট্রেন্ড, এটাকে ভেঙে নিচে নেমে যাওয়ার পর তার গন্তব্য কোন পর্যন্ত আসতে পারে, তার গন্তব্য আসতে পারে হচ্ছে 60 টাকা 90 পয়সা পর্যন্ত। এই সাপোর্টটাকে সে হিট করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে কি, যারা স্মার্ট বিনিয়োগ করেন, যারা এখনো বিনিয়োগ করেননি বা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, তারা কি এইখানে আসলেই আপনারা কিনবেন? 60 টাকা 80 পয়সা আসলে কিনবেন? না, এখানে আসলে কিনবেন না। নিয়ম হচ্ছে, আপনার যে ক্রয় করা স্টকটা বা টার্গেটেড যে স্টকটা, সেটা এই পর্যন্ত আসবে, এসে এটাকে বাউন্স করবে, বাউন্স করে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল, পজিটিভ ক্যান্ডেল তৈরি করে, তাহলে আপনি এখানে এন্ট্রি নেবেন, তাছাড়া এন্ট্রি নয়। এখন এন্ট্রি যদি আপনি নেন বা অ্যাডজাস্ট যদি করেন, তাহলে এটার গন্তব্য কত দূর? স্বাভাবিকভাবে এই যে দেখা যাচ্ছে, আপনি এই পর্যন্ত টার্গেট ধরে রাখবেন। এটা কত? 65 টাকা 70 পয়সা পর্যন্ত আপনি টার্গেট ধরে রাখবেন।
যদি আরও ভালো করে, যদি এখানে ভলিউম থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে এটা টার্গেট হচ্ছে 70 টাকা পর্যন্ত যেতে পারে। তো দর্শক, আমি যদি আমাদের পূর্ববর্তী ক্যান্ডেলগুলো দেখি, তাহলে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, স্টক যখন বাড়ে বা উপরে ওঠার সময় কিন্তু আমাদেরকে বাই সিগন্যাল দেয়। এই যে বাই লেখা আছে দেখুন। তারপরে প্রিভিয়াস হিস্টোরি যদি দেখি, এই যে বাই সিগন্যাল দিয়েছে, তারপরে এই যে ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, তারপরে এই যে মাস্টার বাই সিগন্যাল দিয়েছে, তারপরে স্টকটি ধাপে ধাপে উপরে উঠেছে। আবার এই যে দেখুন সেল সিগন্যাল দিয়েছে, এই যে সেল সিগন্যাল দিয়েছে, কনফার্মেশন দিয়েছে যে না, তুমি সেল করেই বেরিয়ে যাও। এই যে স্মার্ট মানি এখানে এক্সিট নিয়েছে, লেখা আছে SM এক্সিট, এখানেও স্মার্ট মানি এক্সিট নিয়েছে। তারপর দেখুন স্টকটির দাম নিচে পড়ে গেছে। তারপরে একইভাবে এই যে ছোট ছোট যে এন্ট্রি নিয়েছি, ছোট ছোট প্রফিট টেক করেছে স্মার্ট মানি। ICE দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনস্টিটিউট বা ব্যাংক। তারপরে এখানে দেখুন স্মার্ট মানি এখানেও বেরিয়ে গেছে, তারিখটা হচ্ছে 21শে জুলাই 2026। তারপর থেকে 21শে জুলাই 2026 স্মার্ট মানি বেরিয়ে গেছে। এরপর থেকে কিন্তু কোনো সিগন্যাল নেই আমাদের সফটওয়্যারে, কোনো সিগন্যাল নেই। আপনি দেখুন একদম ফাঁকা, কোনো সিগন্যাল নেই। বাই বা হ্যাঁ, একটা সেল সিগন্যাল আছে, সেল সিগন্যালটা কবে এসেছে? 18ই আগস্ট 2026-এ একটা সেল সিগন্যাল দিয়েছে যে এই জায়গাতে বিক্রি করে বেরিয়ে যেতে বলেছে। কারণ কি, স্টকটি তার সাপোর্ট লেভেলকে টাচ করতে পারে, সম্ভাবনা আছে। যদি এরকম চলতে থাকে তাহলে এখানে আসাটা স্বাভাবিক। এমনকি আরও নিচেও যেতে পারে। নিচে গেলে কোন পর্যন্ত যাবে? নিচে যদি যায় আরও, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 55 টাকা 40 পয়সা লেভেল পর্যন্ত সে আসতে পারে। তা এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যদি এটা ভেঙে যায়। তাছাড়া কিন্তু আমি বলিনি যে ধপাস করে নেমে 55 লেভেলে চলে আসবে বা 50 লেভেলে চলে আসবে। যদি এই সাপোর্টটাকে সে ধরতে না পারে বা এখানে যদি ভেঙে যায়, তাহলে সে নিচে চলে আসবে। আপনারা বিষয়টি মাথায় রাখবেন। দর্শক, আর একটা বিষয় যদি আমরা দেখি, তাহলে দেখুন আমাদেরকে কিন্তু এই অল্প একটু জায়গা, অর্থাৎ 16ই জুলাই থেকে আজ পর্যন্ত, আজকে হচ্ছে 25শে আগস্ট পর্যন্ত আমাদেরকে 3বার সেল সিগন্যাল দিয়েছে। এক নাম্বার হচ্ছে তারিখ 16ই জুলাইতে সেল সিগন্যাল দিয়েছে, তারপরে স্মার্ট মানি গিয়ে বেরিয়ে গেছে 21শে জুলাই, সেই দিনও সেল সিগন্যাল দিয়েছে। তারপরে সেল সিগন্যাল দিয়েছে 12ই আগস্ট সেল সিগন্যাল দিয়েছে, এরপরে আবার 17ই আগস্ট সেল সিগন্যাল দিয়েছে। সুতরাং প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদেরকে সেল সিগন্যাল দিতেছে, কিন্তু কোথাও কিন্তু বাই সিগন্যাল নেই, কোথাও বাই সিগন্যাল নেই। আমি আবারও রিপিট করলাম। তো আপনারা জেনে বুঝে দেখে শুনে তারপরে বিনিয়োগ করবেন, নিজের কষ্ট উপার্জিত অর্থ বুঝে শুনে বিনিয়োগ করবেন, তারপরে আপনি প্রফিট পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। দেখুন, যারা উপরে এন্ট্রি নিয়েছেন, আমার সঙ্গে অনেক ভাই বোনের কথা হয়েছে, অনেকে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এবং বলেছেন, তারা চ্যালেঞ্জও করেছেন অনেকে যে না, এখান থেকে স্টকটি উপরের দিকে উঠবে। হ্যাঁ, আসলে ওঠার কথা ছিল, বেবি ক্যান্ডেল তৈরি করেছে, তারপর অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিল। হ্যাঁ, আমিও ধরে নিয়েছিলাম এবং আমাদের সফটওয়্যারও সিগন্যাল দিত আর একটা ক্যান্ডেল এই রেজিস্ট্যান্সটা পার হলে, কত টাকা, 65 টাকা 70 পয়সা লেভেলে রেজিস্ট্যান্সটা পার হলে আমরা একটা ভালো প্রফিট পেতাম। কিন্তু এখান থেকে মার্কেট ভেঙে পড়ার কারণে স্টকটা আস্তে 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 নিচের দিকে নেমে গেছে। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এই যে পানির বিন্দুর মতো, পানির ফোঁটার মতো একটা সংকেত দেখা যাচ্ছে। এটার অর্থ হলো লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ বলতে আমরা যেটা বুঝি যে মার্কেট যখন নিচে নামলে ওই জায়গা থেকে স্মার্ট মানি কিছু স্টক কিনে নেয়। ঠিক একইভাবে দেখুন আজকের যে ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলও কিন্তু ওরকম দেখা যাচ্ছে কি লিকুইডিটি সুইপ হয়েছে। অর্থাৎ এই জায়গায় স্মার্ট মানি নিচে নামার সাথে সাথে স্টকটি তারা কম দামে কিনে নিয়েছে। এখন পূর্বের ইতিহাস যদি আমি দেখি, এই যে দেখুন তারিখটা হচ্ছে 7ই জুলাই 2026। 7ই জুলাই 2026 এখানে লিকুইডিটি সুইপ হয়েছিল। পরের 2টা ক্যান্ডেল পরে মার্কেট কিন্তু একটা মুভ দিয়েছে, হতে পারে সেটা ছোট মুভ, বাট মুভ দিয়েছে। এখান থেকে কিন্তু প্রফিট টেক করেছে তারা। তো এটাই ছিল আমাদের অ্যানালাইসিস ব্র্যাক ব্যাংক সম্পর্কে। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে, কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, দয়া করে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।